আজকে শান্তির বাজারে বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন ও গরিব কল্যাণের মাননীয় প্রধানমন্ত্রীজির যে 11 বছর সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন দেববর্মা মহোদয়, যিনি স্বাগত ভাষণ রাখলেন আমাদের সাউথ ত্রিপুরার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির শ্রী দীপায়ন চৌধুরী মহোদয়, আর আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী প্রমোদ রিয়াং মহোদয়। এখানে উপস্থিত আছেন মাননীয়া বিধায়িকা শান্তির বাজার রাজনগরের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া। তাছাড়া এখানে উপস্থিত আছেন সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের শ্রী দীপক দত্ত মহোদয়, সম্মানিত এমডিসি বীরচন্দ্রনগর কলসি কনস্টিটিউয়েন্সির শ্রী সঞ্জীব রিয়াং মহোদয়, শ্রী কংজং মগ, সম্মানিত এমডিসি শিলাচরি মনু বঙ্কুল কনস্টিটিউয়েন্সির। তাছাড়া আমাদের ত্রিপুরা প্রদেশের যিনি আইটির যিনি কনভেনার, আমি যখন মঞ্চে উঠছিলাম ওনার ভাষণ চলছিল, শ্রী চন্দন দেবনাথ মহোদয়, এবং এই জেলার অন্তর্গত যে 7টি মণ্ডল সভাপতি এবং বুথ প্রেসিডেন্টগণ, এবং এখানে উপস্থিত আমাদের স্টেটের যারা যারা মেম্বাররা আছেন, ডিস্ট্রিক্টের যারা মেম্বাররা আছেন, এবং মণ্ডল থেকে শুরু করে বুথের যারা যারা এখানে উপস্থিত আছেন, এবং এখানে উপস্থিত বিশাল যারা এখানে উপস্থিতির সংখ্যা দেখতে পেলাম, মা ও বোনেরা এবং এখানে মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। বন্ধুগণ, আমরা গত 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে কার্যকাল সেটা আমরা দেখেছি এবং তার মূল্যায়নও প্রয়োজন। কারণ 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল ভারতবর্ষে, এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল। আমরা কিন্তু অনেক সময় অতীতগুলো ভুলে যাই। একটু পেছনের পাতা উল্টালে বুঝতে পারবেন, যখন পাকিস্তান থেকে ভারতে বারবার আক্রমণ, পার্লামেন্টে আক্রমণ, মুম্বাইতে আক্রমণ, নর্থ ইস্টের এমন কোনো জায়গা নাই যেখানে আক্রমণ শানিত হয়নি। ভারতবর্ষের যে অবস্থা দাঁড়িয়েছিল, এই ভারতবর্ষকে কে সামলাবে? দেখা গেল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে 26শে মে উনি শপথ গ্রহণ করেন, তারপর থেকে আমরা দেখলাম ভারতবর্ষ কোন জায়গায় উনি নিয়ে যান। সব দিক দিয়ে আজকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই হচ্ছে আসল ভারত। আমাদের যে ইতিহাস, আমাদের যে পরম্পরা, ঐতিহ্য, সেইগুলো তো উনি ফিরিয়ে আনছেনই, পাশাপাশি মডার্ন যে ইন্ডিয়া, তার যে রূপরেখা উনি আমাদের সামনে রেখেছেন, যে 2022 থেকে উনি স্লোগান দিয়েছেন 2047 পর্যন্ত যে অমৃতকালের যে সূচনা উনি করেছেন, ভারতবর্ষ কি হবে, কোন দিকে যাবে, তার রোড ম্যাপ উনি তৈরি করে দিয়েছেন। বন্ধুগণ, আমরা জানি 7ই অক্টোবর 2021-এ উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি যখন শপথ নেন, এবং আমি বলবো গুজরাট এমন একটা অবস্থায় ছিল, এবং গুজরাট উনার নেতৃত্বে প্রায় 13 বছরের উপরে যখন সেখানে শাসন উনি করেন,
গুজরাট মডেল এখন আমাদের ভারতবর্ষে উনি দিয়েছেন। কি অবস্থা ছিল গুজরাটের, এখন সেই গুজরাটে সমস্ত মানুষ যাচ্ছে। আমার এখনো মনে আছে যখন উনি গুজরাট থেকে প্রধানমন্ত্রী হিসাবে, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেবেন, উনি একটা ভাষণে উনি বলছিলেন, আমি শুনছিলাম সেদিন, নিশ্চয়ই আপনারাও শুনেছেন, উনার মধ্যে কি কনফিডেন্স ছিল যে আপ লোক তো মুঝে বিদায় দে রে হো। ওখানে সব মানুষ কাঁদছিল যে এরকম একজন মুখ্যমন্ত্রী আমাদের এখান থেকে চলে যাচ্ছে। বলছে मुझे तो छोड़ रहे हो लेकिन ऊपर भेज रहे हो, बहुत देश को संभालने के लिए आप लोग भेज रहे हो, अब चिंता मत करो। ये इस गुजरात में जो एक्सपेरिमेंट मैंने किया, इस गुजरात में जब पानी नहीं था, पानी का बंदोबस्त किया, तो এইরকম একটা গুজরাটে একটা পরীক্ষাগার, আমরা জানি যারা আমাদের সায়েন্টিস্টরা আছে বিভিন্ন জায়গায় যখন ওনারা পরীক্ষা নিরীক্ষা করেন তারপর সাফল্য আসে। সমস্ত সর্বাঙ্গীন কিভাবে একটা রাজ্য চালাতে হয়, মানুষের জন্য কি করতে হয়, এবং এমন এক গরিবের সন্তান, আমরা সবাই জানি একজন চাইওয়ালার বাড়ির সন্তান, গরিবী কাকে বলে উনি জানেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম গুজরাট মডেল। তা আমরাও তখন ভাবতাম এটাও কি সম্ভব হবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি অসম্ভবকে সম্ভব করে তুললেন। আজকে ভারতবর্ষ যেই জায়গায় গেছে, আজকে সারা পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। আমরা এই যে অমৃতকাল যেসব কথা উনি বলেন, যে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ, যে এই যে কথা উনি বলছেন, ভারতবর্ষের রাজনীতির আমরা দেখেছি আগে যে অনেক জাতপাতের রাজনীতি হয়েছে। উনি কি বলছেন, আমার কাছে 4টি জাত, গরিব, কৃষক, যুবক এবং মহিলা, তাদের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি দেশের জন্য সমর্পিত, সারাক্ষণ আমরা দেখি কয়েক ঘন্টা ঘুমানো নেই। আর সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ, সেই কৃষক, গরিব, মহিলা, তারা কিভাবে আগামী দিন ওদের ভালো হবে সেই বিষয় নিয়ে উনি সবসময় চিন্তা ভাবনা করেন। এবং একের পর এক যে উনি আমাদের এই বর্গদের জন্য যেসব স্কিম উনি করেছেন তার ফসল কিন্তু আমরা এখন পাচ্ছি। এবং আমি মনে করি যে বিকাশের এক যে নতুন যাত্রা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছেন, আমি জানি না আগামী দিন উনার যে কার্যকাল, এই কার্যকাল ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এতটুকু আমি বলতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত এই সংকল্প উনি করেছেন। এবং মোদিজি সরকারের এই যে সময়কাল, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে একটা ভিত্তি, ফাউন্ডেশন যদি ঠিক না হয়, কোনো অবস্থায়, যেমন বাড়িতে যখন ফাউন্ডেশন একটা ঠিক না হয় তাহলে এই বাড়ির যেমন উন্নতি হবে না, সেইভাবে দেশের যেভাবে উনি ফাউন্ডেশন তৈরি করেছেন, আমি জানি না আগামী দিন কে প্রধানমন্ত্রী হবেন, কিন্তু উনি যে ফাউন্ডেশন তৈরি বা ভিত্তি আমাদের করে দিয়ে গেছেন, যেটা আমি বললাম, সেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে লেখা থাকবে। এবং সেটা শুধু লেখা থাকবে না, আমাদের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এতটুকু আমি বলতে পারি। আমরা গত 11 বছরে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা দেশে আমরা সুরক্ষিত রয়েছি। অর্থব্যবস্থাকে মজবুত, টেকনোলজিকে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া, সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সেটা দিয়েছেন। বন্ধুগণ, অপারেশন সিন্দুরের কথা নিশ্চয়ই আপনারা জানেন, বেশি দিন হয়নি। উনি কি বলেছেন, যখন বিহার থেকে বলেছেন যে নিরীহ 26 জনকে, 25 জন ভারতীয় আর 1 জন নেপালের নিরীহ পর্যটকদের যেভাবে গুনে গুনে তাদের ধর্ম বিচার করে এই পাকিস্তানের মদতপুষ্ট
যে টেররিস্টরা ওনাদেরকে মেরেছেন, উনি বলেছেন কাউকে ছাড়া হবে না। এবং যেমন কথা, আমরা সার্জিক্যাল স্ট্রাইকও আমরা দেখেছি, আগে এয়ার স্ট্রাইকও আমরা দেখেছি। যখন যখন হুঙ্কার দিয়েছেন সেটাই আমরা দেখতে পেয়েছি। আমরাও ভেবেছি কবে হবে কবে হবে, আর সেটাই আমরা দেখলাম। উনি কি বলেছেন? ট্রেড আর টেরোরিজম একসাথে হবে না, ব্যবসাও করব আবার টেরোরিজমও করব, সেটা আমরা কোনোদিন আমরা সেটাকে মান্যতা দেই না, আমরা মানব না সেটা। উনি কি বলেছেন? যে ওয়াটার অ্যান্ড ব্লাড, জল এবং রক্ত একসাথে চলতে পারে না, এবং যে কারণে যে জল যেত সেই জল বন্ধ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আগে পাকিস্তানরা প্রায়ই বলতো যে আমাদের কাছে অ্যাটমিক বোম আছে, ব্ল্যাকমেইল করত। উনি বলছেন কি যে আমাদের এই বোম দেখিয়ে আমাদের ভয় দেখাবেন না। এবং যেমন কথা তেমনি 9টা টেররিস্টের যে মেইন ঘাঁটি মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের 3 সেনাবাহিনী। আমরা এইরকম আমরা কোনোদিন আগে দেখিনি বন্ধুগণ। এখন উনি কি বলছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের উই ডোন্ট ওয়ান্ট প্রিচার, আমাদের এখানে উপদেশ দিতে আসবেন না, উই নিড পার্টনার। আমাদের উপদেশের প্রয়োজন নেই, পার্টনার। এই টেররিস্টদের বিরুদ্ধে আমাদের যদি যুদ্ধ করতে হয় সেরকম পার্টনার আমাদের লাগবে। আমাদের দেশ শান্তি চায়, আমাদের ইতিহাস বলছে আমরা কাউকে কোনোদিন আমরা আঘাত করিনি, এবং সেটা কিন্তু কার্যক্ষেত্রে দেখানো হয়েছে। যখন খালি টেররিস্টদের আঘাত আনা হয়েছে, পাকিস্তানের সাধারণ নাগরিকদের জন্য কোনো রকম কিছু করেননি। এবং যেমন যে কাজটা করলেন, যে কথা, সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে পরম্পরা, আমাদের যে এসেন্স অফ লাইফ, সেটা উনি দেখিয়েছেন বন্ধুগণ। উনি আবার এটাও বলেছেন যে এইবার যদি কোনো টেররিস্ট আমাদের আঘাত করে তাহলে এটাকে কিন্তু টেররিস্ট হিসাবে আমরা দেখব না, আমরা দেখব পাকিস্তান আমাদেরকে আঘাত করেছে এবং ওই দেশের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আগামী দিন হবে বন্ধুগণ। এইবারে আমরা দেখলাম S-400 যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, কিরকম লাগলো আপনাদের? আমরা কোনোদিন ভাবিনি। আমাদের সীমান্ত যে গ্রামগুলো আছে বলছে এতদিন তো যুদ্ধ হতো, সেখানে ট্যাঙ্ক যেত, সৈন্য সামন্তরা যেত, এবারের যুদ্ধ তো অদ্ভুত যুদ্ধ। আমি জানি না আগামী দিন ঘরের ভিতর বসেও যে প্রযুক্তির যে এত ডেভেলপ করেছে, ঘরের ভিতর বসে যুদ্ধ আসবে। আর এই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আগেই জানতো যে এইরকম যদি সিচুয়েশন হয়, সেই 303 যুদ্ধ আর আমাদের ভারত এখন জানে না। এখন প্রযুক্তি ডেভেলপ করেছে, S-400 মতো আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, তার মাধ্যমে আমরা যুদ্ধ করছি। ব্রহ্মাস্ত্র আমাদের আছে, আমাদের INS বিক্রান্ত আছে, এরকম হেলিকপ্টার এখন আমাদের ইন্ডিজিনাস, আমাদের হেলিকপ্টার ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা এখন সেটা আমাদের ভারতবর্ষেই হচ্ছে। মোদিজির নেতৃত্বে আমাদের সরকার, কি সরকার? রেসপন্সিভ। আমাদের সরকার রেসপন্সিভ। খালি হয়ে গেল কিছু রেসপন্স করলাম না, এ হবে না। যে কোনো বিষয়ে রেসপন্সিভ সরকার যাকে বলে সেটা হচ্ছে মোদিজির সরকার। আমাদের এখানে রেসপন্সিবল, যে আমি এই কাজের জন্য আপনারা আমাদের ভোটে আপনাদের জিতিয়েছেন, তার জন্য যে উই আর রেসপন্সিবল, মানুষের জন্য কাজ করাটা আমাদের কাজ। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার, মোদিজির সরকার অ্যাকাউন্টেবলের সরকার, আমাদের রিফর্ম ট্রান্সফর্মের সরকার। মাননীয় প্রধানমন্ত্রীজির মোদিজির সরকার রিফর্ম এবং ট্রান্সফর্মের সরকার। পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে এই সরকার চলতে চায়, সবাইকে নিয়ে চলতে চায় বন্ধুগণ। 2014 আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে আগে আমরা খালি স্ক্যাম এগুলোই আমরা দেখতাম, দুর্নীতি, কেলেঙ্কারি এবং তুষণের যে রাজনীতি আমরা দেখেছি। কিন্তু এখনের মোদিজির সময়ের যে সরকার এবং আমাদের ত্রিপুরার যে সরকার, আমরা এখন উন্নয়ন, উদ্ভাবন
এবং উদ্বোধনের কথা আমরা করছি। আজকেও এখানে প্রায় 19টার মতো উদ্বোধন করতে এসেছি বন্ধুগণ। আরও বলেছে আরও অনেকগুলো বাকি রয়েছে। আজকে আমরা কি দেখতাম আগে, একটু আগে আমি কথা বলছিলাম মাননীয় সভাপতি, ডিস্ট্রিক্ট সভাপতির সাথে, যে 69-এর মতো এই বামফ্রন্টের আমলে এখানে 69 জনের মতো এখানে খুন করা হয়েছে তাদের আমলে। আর আমাদের আমলে আমরা যখন সরকার 2018-তে ত্রিপুরাতে আসে, একটাও দেখাতে পারবে না যে রাজনৈতিক খুন এখানে হয়েছে বন্ধুগণ। মানে এইরকম একটা সরকার, খুন, সন্ত্রাস, দুর্নীতি এবং ধর্ষণের যে সরকার আমরা দেখতাম, অগ্নিসংযোগের সরকার, আমরা একটা রিফর্ম, একটা সরকার চালাতে গেলে কিভাবে চালাতে হয় সেই রিফর্মের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীনের সরকার বন্ধুগণ। আগে মানুষ ভাবতো যে আমার যদি বাড়িতে যদি আমি যদি রোগে আক্রান্ত হই বা আমার পরিবারের যদি কেউ আক্রান্ত হয় তাহলে কোথায় যাব। মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা বুঝেছেন, যে কারণে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছেন। 5 লাখ টাকা করে যারা গরিব অংশের মানুষ তাদেরকে সে 5 লক্ষ টাকার মাধ্যমে প্রতি বছর প্রতিটা ফ্যামিলির জন্য সেই সুযোগ মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে করেছেন। 100% আমাদের 14 লাখের উপরে আমরা টার্গেট করেছিলাম। 100% স্যাচুরেশন পয়েন্ট আমরা ত্রিপুরাতে আমরা করেছি বন্ধুগণ। মানুষ বুঝতে পারছে যে এইরকম সরকার, সারা পৃথিবীর তাবর তাবর নেতা বলছে এত বড় একটা যে যোজনা মোদিজি কি করে করলেন। এইরকম যোজনা সারা পৃথিবীর মধ্যে আপনারা দেখবেন না। আমরা যারা জনপ্রতিনিধি অনেক সময়ের কারণে মানুষ থেকে অনেকটা দূরে চলে আসি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা খুব ভালো করে জানেন। যে কারণে উনি কি করেছেন, বলছেন যে প্রতি মাসের শেষ রোববারে মন কি বাত অনুষ্ঠান উনি করেন, সাধারণ মানুষের সাথে মাঝে মাঝে কথা বলেন, ইনোভেটিভ যেসব আইডিয়া ছোট ছেলে মেয়েদের আছে তাদের সাথে কথা বলেন। এতে করে মানুষের সাথে যে সম্পর্ক, যে দূরে থাকলেও সবার সাথে সবসময় দেখা করা যায় না, সেই জায়গায় উনি সবার সাথে কথা বলেন। ভারতবর্ষে তো আছেই, কিন্তু পৃথিবীর কোথাও এই ধরনের কোনো রাষ্ট্রনেতা মন কি বাতের অনুষ্ঠান কোথাও করেন না বন্ধুগণ। এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আগে আমরা কথায় কথায় বাইরের থেকে আমরা ইম্পোর্ট করতাম। আমাদের ভারতবর্ষের যে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে যে প্রোডাকশন সেটার কমতি ছিল, আর আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা এখন বাইরে রপ্তানি করছি বন্ধুগণ। এবং আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দায়িত্বভার নেন, আমাদের ভারতবর্ষের অর্থনীতি সারা পৃথিবীর মধ্যে 11তম স্থানে ছিল, কিন্তু গত কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের অর্থনীতি 5ম স্থানে চলে এসেছিল, আর এইবার 4র্থ স্থানে চলে এসছে বন্ধুগণ। মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওনাকে স্বাগত জানান। মোদিজি দেশের যে পলিটিক্স অফ পারফরমেন্স, খালি পলিটিক্সে বসলাম, পলিটিক্স করলাম, আর খালি স্ক্যাম করলাম, আর খালি রোজগারের জন্য পলিটিক্সে আসা, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এক নিমিষে সবাইকে শিখিয়েছেন যে পারফরমেন্স কিভাবে করতে হয়, মানুষের জন্য কাজ করতে হবে এবং যা বলবেন সেই কাজটা করতে হবে। সেই রকম একটা করেছেন বন্ধুগণ। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বিপিনবাবু বলছিলেন যে সরকার, মোদিজির যে সরকার এই 11 বছরে যে বিকাশ, বিশ্বাস এবং পরিবর্তন, আজ প্রতিটি নাগরিক ওনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশ কি ছিল। আমরা এতদিন ভাবছিলাম এইভাবেই বুঝি দেশ চলে, কিন্তু মোদিজি বলছেন না, এইভাবে দেশ চলতে পারেন না। যে কারণে 2047 পর্যন্ত 2022-এ উনি যে বিকশিত ভারত স্বপ্ন উনি দেখেছেন, অমৃতকাল যে শুরু হয়েছে, এবং আমি নিশ্চিত যে আজকে আমরা অর্থনীতিতে
চতুর্থ স্থানে চলে এসেছি। আমি জানি না আগামী দিন কোন জায়গায় আমরা যাব। আমি নিশ্চিত আমরা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভারত হবে, আমি বলতে পারি বন্ধুগণ। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে সংস্কৃতির যে পুনরুজ্জীবন এবং আমাদের যে পুরনো যে ইতিহাস সেগুলিও উনি আবার পুনরুদ্ধার করেছেন বন্ধুগণ। আমরা যদি কাশী বিশ্বনাথ করিডোরের কথা বলি, সেটা সবাই বলছেন, প্রশংসা করছেন যে কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ করেছেন। রাম মন্দিরের কথা আপনারা সবাই জানেন, কত কত লোক সেখানে শহীদ হয়েছেন এবং এ নিয়ে কত কথা যে কবে ডেট মাংছিল বিরোধী দলের ওরা, কবে হবে রাম মন্দির। এবং যেমন কথা সেমনিই কাজ, রাম মন্দির আজকে সেখানে নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছায় সেটা সম্ভব হয়েছে বন্ধুগণ। আজকে মহাকালেশ্বর মন্দিরের কথা যদি বলি, সেখানে উন্নয়ন করেছেন, কেদারনাথ মন্দিরের উন্নয়ন করেছেন। এরকম বহু জায়গায় যেভাবে আমাদের যে নতুনভাবে ধর্মীয় যে জাগরণ সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের করেছেন বন্ধুগণ। আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা যদি বলি, কি অবস্থা ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের, বারবার বলছিল 370 ধারা 35 ধারা। আমাদের এই পার্টি যার আমাদের আগের যে পার্টি ছিল সেই জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি জীবন বলিদান দিয়েছেন এই জম্মু কাশ্মীরে গিয়ে, এবং যে কারণে 370 ধারা বিলুপ করার জন্য উনি যে ওখানে গিয়ে উনার যে জীবন ওখানে আত্মত্যাগ করেছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে দেখিয়ে দিয়েছেন জম্মু অ্যান্ড কাশ্মীরের ধারা বিলুপ করার মাধ্যমে। আমাদের যারা মুসলিম মহিলারা আছেন তাদের সম্পর্কে 3 তালাক, 3 বার 3 তালাক বললে মহিলাদেরকে 3 তালাক হয়ে যেত, তাদের তালাক দিয়ে দিত। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে 3 তালাক আমাদের সেটাকে বিলুপ আমাদের করতেই হবে, এবং আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যারা মহিলারা আছেন তাদেরকে যে সম্মান দিয়েছেন, সবাই মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিচ্ছেন। ওয়াকফ বিল নিয়ে অনেক কথা হয়েছে, ওয়াকফ বিল নিয়েও বলছে অনেক কিছু হবে। কিছু লোক নির্দিষ্ট তাদের যে চাহিদা পূরণের জন্য এই ওয়াকফ যে বোর্ড সেটাকে তারা ব্যবহার করেছে, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিলের মাধ্যমে সেটাকেও সে সংযোজন করেছেন, সেটা যাতে ভালোভাবে কাজ হয় সেই ব্যবস্থা করেছেন। আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা যদি বলি, সেটা নিয়েও অনেক কথা হয়েছে। বারবার বলা হয়েছে 2000 যে আমাদের এটা নিয়ে অনেক সুপ্রিম কোর্টেও কেস হয়েছে। তো সিএ নিয়ে যারা আজকে হিন্দু হোক, আজকে খ্রিস্টানি হোক বা জৈনী হোক, অন্যান্য যারা পাঞ্জাবি হোক, শিখ হোক, তাদের জন্য বলা হয়েছে তাদেরকে ভারতবর্ষে স্থান দেওয়া হবে। তো এই কাজটার জন্য সিএ বিল আনা হয়েছে এবং সেটা পাসও হয়েছে। আমাদের মহিলাদের কথা যদি বলি, বারবার এম্পাওয়ারমেন্ট অফ মহিলা আমরা বারবার বলছি। আমাদের মহিলা সশক্তিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টি সবসময় এটার জোরদার দাবি করে এসছে, যে কারণে 33% অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আমাদের মহিলারা এখানে আছেন, তাদের জন্য তাদের যাতে রিপ্রেজেন্টেশন থাকে সেটা এখানে বিল পাস করা হয়েছে বন্ধুগণ। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ নর্মাল, নতুন একটা টার্ম উনি দিয়েছেন। সেই ভারতবর্ষ আর এখন নেই। নিউ নর্মাল ভারতবর্ষকে অন্য চোখে এখন দেখতে হবে। আমরা G20 সময় আমরা দেখেছি, যখন তাবর নেতা এই G20-তে এসেছিলেন, আমিও সেখানে গিয়েছিলাম, যে সসম্মানে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ওনারা সম্বোধন করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুগণ। আমরা SC ST এবং OBC তাদের সংরক্ষণের জন্য আমাদের এই ভারতীয় জনতা পার্টি এবং আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তার উপর গুরুত্ব দিয়েছেন এবং সেই রিজার্ভেশনের পক্ষে উনি বারবার বলছেন। বন্ধুগণ, আমরা মহিলাদের এডুকেশন হোক, মিলিটারিতে হোক, এমপ্লয়মেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট, সব
বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে জোর দিয়েছেন। বন্ধুগণ, আগে আমরা নকশাল বা মাওবাদীদের কথা আমরা শুনেছি। আমি কিছুদিন আগে যখন দিল্লিতে গিয়েছিলাম, সেখানে আমাদের মুখ্যমন্ত্রীদের যে কনভেনশন হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে ছিলেন। সেখানে ছত্তিশগড়ের যে মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বক্তব্য রেখেছেন কিভাবে ছত্তিশগড়ে এই মাওবাদীদের ওখানে ওনাদেরকে যেভাবে সরিয়েছেন সেই বিষয় বিস্তারিত সেখানে আলোচনা রেখেছেন। 126টা নকশাল এফেক্টেড রাজ্য ছিল। রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় 5-6টা রাজ্য জুড়ে প্রায় 126টা নকশালের যে এফেক্টেড এরিয়া ছিল। সেই জায়গায় এখন দাঁড়িয়ে এইবারের যে আক্রমণ আমাদের তরফ থেকে, আমাদের যারা প্যারামিলিটারি এবং ছত্তিশগড়ের পুলিশ তারা যে আক্রমণ শাণিত করেছে, তাতে করে দেখা গেছে 126 থেকে নেবে মাত্র 18তে হয়েছে। আমি নিশ্চিত যে আগামী দিনে এটা শূন্যতে আসবে, কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো অবস্থায় কাউকে ছাড়া হবে না। বন্ধুগণ, এখন এতে করে ভায়োলেন্স প্রায় 53% রিডাকশন হয়েছে। আমাদের যারা ক্যাজুয়ালিটি হতো, আমাদের যারা প্যারামিলিটারি থেকে আরম্ভ হোক, পুলিশ থেকে আরম্ভ করে, সেই সব জায়গায় প্রায় 126টি জায়গায় সেখানে 72% এখন ডিক্রিজ করেছে। বন্ধুগণ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্লোগান, কি স্লোগান দিয়েছেন? গরিবি হটাও। এবং আগে আমরা দেখতাম আগের সরকার, কংগ্রেসের, ইউপিএ সরকার এগুলো বলতো, কিন্তু আমরা দেখতাম গরিবকেই ওরা সরিয়ে দিয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম বলেছেন, যেটা বিশ্বাসের যে আস্থার যে বিষয় আমরা বারবার বলি, সেটাই দেখা গেল। আমাদের প্রায় 25 কোটি মানুষ এই যে গরিব রেখার উপরে ওরা উঠে এসছে। এই গরিবি হটাও যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, সেটা সম্ভব হয়েছে। বন্ধুগণ, আমরা ট্যাক্সের কথা যদি বলি, 283% ইনক্রিজ হয়েছে এবার ট্যাক্স ডিভলিউশনে। ভাবা যায় না, 283% ইনক্রিজ হয়েছে। আমাদের পার ক্যাপিটা আপনারা সবাই জানেন, আমাদের ত্রিপুরা এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপি, আমাদের জিডিপি যেটা স্টেটের যে জিডিপি আছে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের ছোট রাজ্য হতে পারে, কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট এখন পার ক্যাপিটা ইনকাম, এবং সেটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমাদের প্রায় 67% ইনক্রিজ সর্বভারতীয় স্তরে পার ক্যাপিটা ইনকাম এবার বেড়েছে। আমাদের ফরেন এক্সচেঞ্জের কথা যদি আমরা বলি, সেখানে 135% ইনক্রিজ হয়েছে। আমাদের এক্সপোর্ট যেটা আমাদের ভারতবর্ষ থেকে, সেটা হয়েছে প্রায় $825 বিলিয়ন। আমাদের যে 127% আমাদের ট্যাক্স, আগে মানুষ, আমরা নিজেরাও অনেক সময় ভাবতাম যে আমরা ট্যাক্স না দিলে বুঝি ভালো হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীজির উপর এত বিশ্বাস বেড়েছে, ট্যাক্স যদি দেওয়া যায় তাহলে সব দিক দিয়ে সুবিধা। সেই জায়গায় দেখা গেছে আমাদের ট্যাক্স কালেকশন প্রায় 233% গ্রোথ হয়েছে। বন্ধুগণ, আমাদের যে মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF কি বলছে যে আগামী দিন ব্রাইট স্পট, মানে ভারতবর্ষকে ব্রাইট স্পট হিসাবে ওনারা আখ্যায়িত করেছেন। বন্ধুগণ, ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছেন ভারতকে? যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। আগামী দিন ভারতবর্ষ এত ইকোনমি যেভাবে বাড়ছে, কোথায় যাবে সেই বিষয়ে ওনারা বলছেন। আমরা অপারেশন গঙ্গার সময় আমরা দেখেছি যে ইন্ডিয়ান সিটিজেন যারা ছিল ইউক্রেনে, সেখান থেকে কিভাবে ইভেন শুধু আমাদের জাতীয় পতাকার নিচে এসে পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য প্রদেশের বহু লোক সেখান থেকে চলে আসতে পেরেছেন। আমাদের অপারেশন গঙ্গার সাকসেসফুল এই ইউক্রেন থেকে যখন নিয়ে এসেছিল, আমরা সবাই জানেন এই ঘটনা। আমাদের বন্দে ভারত মিশন, যখন এই মিশনের আওতায় যখন আমাদের করোনার আক্রান্ততে আমাদের বহু লোক যারা এখানে শুধু ত্রিপুরা নয় সারা ভারতবর্ষের মধ্যে শ্রমিকরা এক জায়গায় থেকে আরেক জায়গায় আসতে পারতো না, তাদের প্রায় 66 লক্ষর মতো লোককে নিরাপদ স্থানে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। অপারেশন দেবী শক্তির মাধ্যমে আফগানিস্তানেও আমাদের ভারতীয়রা আটকেছিলেন, সেখান থেকে ওনাদেরকে মুক্ত করে নিয়ে এসেছিলেন।
আমাদের রাহাত যে অপারেশন হয়েছিল সেখানে 5000 ইন্ডিয়ান সেখান থেকে নেওয়া হয়েছিল। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 থেকে 24 মধ্যে 15টি এইমস আমাদের ভারতবর্ষে স্থাপন করেছে। 15টি এইমস, 1,09,963টি মেডিকেল সিট যে আসন সেটা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরাতে আগে 5, 6টা, 7টা, 10টা, 15টা মাত্র মেডিকেল MBBS এর সিট ছিল। আর ত্রিপুরাতে এখন আমরা 400 মেডিকেল সিট আমরা করতে পেরেছি। ডেন্টালে 50টা সিট আমরা করতে পেরেছি। এবার এটা বেড়ে 63 হয়েছে। আমাদের এখানে এখন হাব হচ্ছে, মেডিকেল হাব এখানে তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি 7টি IIT ওনার শাসনকালে সেটা করেছেন, 8টি IIM করেছেন। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি 409টি বিশ্ববিদ্যালয়, ভাবা যায় 409টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন। PM শ্রী যোজনায় 14,500টি বিদ্যালয় আধুনিকরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ ডেভেলপ হবে না, যে কারণে উনি অ্যাক্ট ইস্ট পলিসি এনেছেন। এই অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদেরকে কি দিয়েছেন উনি আমাদের আজকে ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, এয়ারওয়ে দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন। তো সব দিকে আজকে নর্থ ইস্টে ডেভেলপমেন্ট হয়েছে। আগে নর্থ ইস্টে আমরা দেখতাম প্রায় 11টার থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে, সন্ত্রাসবাদীদের সাথে কথা বলেছে, অ্যাকর্ড করেছে। আপনারা জানেন কিছুদিন আগে ত্রিপুরার যারা ছিল, যারা টেররিস্ট সন্ত্রাসবাদী মূল স্রোতে ফিরে আসতে চাইছিল না, আমি নিজেও সেখানে দিল্লিতে গিয়েছিলাম। আজকে সেখানে তাদের সাথে যে অ্যাকর্ড হওয়ার পরে শুধু ত্রিপুরা নয়, সারা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, বাইরের থেকে মানুষ ত্রিপুরাতে এখন আসতে চাইছে। সারা ভারতবর্ষের মধ্যে 28টি রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডারের যে এখন যে পরিসংখ্যান, সেখানে নিচের দিক থেকে আমরা ত্রিপুরা 3য় স্থানে আমরা আছি। বন্ধুগণ, যে কারণে মানুষ বাইরের থেকে বহু লোক এখন ইনভেস্ট করতে চাইছে। 2024 সালে চন্দ্রযান 3 এর যদি সাফল্যের কথা বলি, সেই সাফল্যের পরে এখন আরো একের পর এক গগনযানের প্রস্তুতি মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে চেনাব সেতু, যেটা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, মাননীয় প্রধানমন্ত্রীজি ওপেন করেছেন। আমাদের এখানে কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সব সময় একটা প্রায়োরিটি সেক্টর 5 গুণ এবারের বাজেটে উনি সেটা বাড়িয়েছেন। এমন এক প্রধানমন্ত্রী যার সম্পর্কে যদি বলতে হয় শেষ করা যাবে না। আগামী দিন গবেষণা হবে যে 2014-র আগে কি ভারতবর্ষ আমরা দেখেছি, আর মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি আসার পর ভারতবর্ষে কি হলো, গবেষণা হবে, এতটুকু আমি বলতে পারি। বন্ধুগণ, PhDও হয়তো অনেকে পাবে আগামী দিন এই গবেষণার কারণে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক সময় যেসব উনি উক্তি করেন, যেসব স্লোগান দেন, যে এক পের মাকে নাম, গত পরশুদিনও এই এক পের মাকে নাম আমরা মাকে উদ্দেশ্য করে আমরা এই মার সম্পর্কে আমরা কিন্তু সেইভাবে আমরা আগে চিন্তা করতাম না। আমরা এই যে বন মহোৎসবে আমরা পেড় লাগাতাম, কিন্তু এই যে মার নামে, মাকে উৎসর্গ করে, মাকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে পেড় লাগানোর, কারণ আমরা জানি অক্সিজেন আমাদের এই গাছ থেকে আমরা পাই, পরিবেশকে যদি ঠিক রাখতে হয়। কিন্তু এইভাবে বললে হবে না, এক পের মাকে নাম, কি সুন্দর কথা। এইরকম কথা তো আমরা কোনোদিন শুনিনি। এবং আজকে সারা ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা 5 মিনিটে, গত বছর আমরা 5 লাখ আমরা এই যে চারা, আমরা বৃক্ষ চারা আমরা সেটা লাগিয়েছি। বন্ধুগণ, আমরা মেরে মাটি মেরা দেশ, আপনারা সবাই জানেন। আমরা এই মাটির উপর দিয়ে আমরা হাঁটি, আমরা সবাই জানি, কিন্তু এই মাটি আমার মা, সেই বিষয়টা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের চোখ খুলে আমাদের দেখিয়েছেন উনি। আমরা মেরে মাটি মেরা দেশ। আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমরা অমৃত বাটিকা কর্তব্য পথে আমাদের ত্রিপুরাতে আমাদের যে 58টা যে ব্লক আছে, প্লাস কর্পোরেটর যে কর্পোরেশন মাধ্যমে মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, সেই 29টা যে জায়গা মাটি নিয়ে আমরা ত্রিপুরাতে সেক্রেটারিয়েটের সামনে অমৃত বাটিকা, আমরা প্রতিটা রাজ্যেই হয়েছে, আমাদের ত্রিপুরাতেও আমরা সেটা অমৃত বাটিকা করেছি। আমাদের দিল্লিতে এখান থেকে আমাদের ভলেন্টিয়ারদেরকে, আমাদের এই যারা কার্যকর্তা, তাদেরকে এই মাটি নিয়ে আমরা
ট্রেনের মাধ্যমে ওনাদেরকে বলেছি, এবং কর্তব্য পথে এই যে একটা মানে যে এই ধরনের অমৃত বাটিকা তৈরি হয়েছে, ভাবুন তো একবার সেই জায়গার কর্তব্য পথে আপনি যখন যাবেন, সারা ভারতবর্ষের মাটি সেখানে গেছে। এই ধরনের ভাবনা আগে তো আমরা কোনোদিন শুনিনি। আমরা এর আগেও ফ্ল্যাগ লাগাতাম, কিন্তু 15ই আগস্টে লাগাতাম, 26শে জানুয়ারি লাগাতাম। এবার মাননীয় প্রধানমন্ত্রীজি গত 2 বছর ধরে কি বললেন যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা আপনারা নিশ্চয়ই লাগিয়েছেন। তো এই যে অর্থাৎ এই হর ঘর তিরঙ্গার মাধ্যমে আমরা যারা আমাদের দেশকে স্বাধীন করেছে তাদেরকে সম্মান করা, তাদের সম্পর্কে চিন্তা করা, এই যে ভাবনা চিন্তা যে আমরা রাষ্ট্রবাদী, আমাদের দেশের জন্য আমাদের চিন্তা ভাবনা করা, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির জন্য এটা সম্ভব হবে। এবং সেই চিন্তা ভাবনার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীজি এই কার্যক্রমগুলো নিয়েছেন। আমরা 75 সীমান্ত গ্রাম, আমরা কান্তি বিরোকা নাম আপনারা সবাই জানেন, সেই কার্যক্রম আমরা করেছি। বিভিন্ন যখন 75 বছর পূর্তি হলো আমাদের দেশের শাসন, তখন আমাদের দেশ স্বাধীনতার, তখন আমাদের ত্রিপুরাতেও 75টি জায়গায় আমরা এই কার্যক্রম করেছি। বহু জায়গায় আমরা জানি না, আমাদের সেখানের বহু অখ্যাত আনসাং হিরোজ ছিল, তাদের নাম আমরা সেখানে আমরা খোদাই করে তাদের নাম রেখেছি। আমাদের অনেক প্যারামিলিটারি বা আমাদের মিলিটারিতে আছেন ত্রিপুরার ছেলে মেয়েরা অনেকে আছেন সেখানে, তাদের শ্রদ্ধা জানানোর জন্য, দেশের জন্য যারা বলিদান হয়েছেন স্বাধীনতার আগে, তাদের নাম 75টি সীমান্ত গ্রামে আমরা করেছি। এই ভাবনা চিন্তা কে দেবে? এটা একমাত্র দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বন্ধুগণ, আমি আশা করি যে এই 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজ করেছেন তার বিস্তর যে আলোচনা এর আগেও হয়েছে। এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আমরা এখন পর্যন্ত ত্রিপুরাতে যে আমরা 19তম কিস্তি আমরা পেয়েছি, তাতে করে 843 কোটি টাকার উপরে ডিবিটির মাধ্যমে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আগে কি এত দালাল ছিল? দালালের মাধ্যমে মাঝখানে টাকাটা অন্যদের কাছে পকেটে চলে যেত। এবং ট্রান্সপারেন্সি সরকার এই ডিবিটির মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 843 কোটি 66 লক্ষ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি কথা বলি, 10 কোটি 63 লক্ষ টাকার উপরে এই আমাদের ত্রিপুরার কৃষকরা পেয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড এখন পর্যন্ত কৃষি ঋণের পরিমাণ প্রায় 2272 কোটি উপরে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথা যদি বলি, সেখানেও এই প্রকল্পে মাসে 35 কেজি চাল আমরা প্রায়োরিটি হাউস হোল্ড পরিবারের প্রতি সদস্য 5 কেজি করে চাল এবং প্রতি পরিবারকে 35 কেজি চাল বিনামূল্যে মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। বন্ধুগণ, আজ পর্যন্ত 4,94,000 প্রায়োরিটি হাউস হোল্ড পরিবারকে 19,23,000 জন এবং 1,12,000 অন্তর্দয় পরিবারকে 4,46,000 জন এতে উপকৃত হয়েছে। জল জীবন মিশন আমরা জানতাম আমাদের সরকার আসার আগে মাত্র 3% ছিল নল সে জল, আর আমাদের সরকার আসার পরে বর্তমানে 85.97% হয়েছে। বন্ধুগণ, পঞ্চম জাতীয় জল পুরস্কার 2023-এ আমাদের ধলাই জেলা সর্বশ্রেষ্ঠ হিসাবে পুরস্কার পেয়েছেন এই নল সে জল জল জীবন মিশনের আওতায়। বন্ধুগণ, প্রাইম মিনিস্টার স্বনিধির প্রকল্পের কথা যদি বলি, ত্রিপুরাতে যে 20টি শহর আছে, এই 20টি শহরের মধ্যে এখন পর্যন্ত প্রায় 8,666 জন যারা পথ বিক্রেতা, তাদেরকে আমরা এই প্রধানমন্ত্রী স্বনিধির যে প্রকল্প তার মাধ্যমে তাদেরকে টাকা আমরা দিয়েছি। বন্ধুগণ, আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যেটা 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, সেইভাবে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ এই যোজনার মাধ্যমে আমাদের এই যে হেলথ কেয়ার এবং তাদের যে সিকিউরিটি, সেটা আমরা একমাত্র ত্রিপুরাতেই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দেওয়ার পরে একই কায়দায় 5 লক্ষ টাকা করে সমস্ত মানুষের জন্য আমরা এই ব্যবস্থা করেছি। বন্ধুগণ, PM সূর্যগণ বিজলি যোজনার কথা যদি বলি, প্রায় 386 জন গ্রাহকের বাড়িতে সৌর প্যানেল বসানো হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনায় এখন পর্যন্ত প্রায় 62 কোটি 24 লক্ষ টাকার উপরে সমস্ত মানুষের জন্য এখানে দেওয়া হয়েছে। আমাদের সেন্ট্রাল CRRF ফান্ডের যে বিভিন্ন রাস্তাঘাট আছে, সেখানেও যেসব
কাজ আমরা হাতে নিয়েছি, সেইগুলো আগামী দিন হয়তো আমরা করে নেব খুব অল্প সময়ের মধ্যে। বন্ধুগণ, গত পরশুদিনও বিকশিত ত্রিপুরার যে প্রকল্প, বারবার বলছি যে সমস্ত রাজ্যের যদি উন্নতি না হয় তাহলে বিকশিত ভারত কোনোদিন সম্ভব হবে না। প্রধানমন্ত্রীজি বলেছেন, সমস্ত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের বলেছেন যে আপনারা রোড ম্যাপ বানান, আপনার এখানে কীভাবে উন্নয়ন করবেন, কিভাবে প্রোডাকশন বাড়বে, কিভাবে আপনার জিডিপি বাড়বে, সেই বিষয়টা আপনারা দেখুন। তার মিটিং গতকাল হয়েছে, সেখানে বারবার বলছি আমাদের ত্রিপুরাতে 4 মাসের সিজন, যেখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন কাজ করা সম্ভব হবে, তার আগে করা যাবে না। কাজে সমস্ত টেন্ডার হোক যাই হোক, যাতে বৃষ্টির সময় কোনো কাজ না হয়, বৃষ্টির আগেই সমস্ত টেন্ডার ফাইনাল করে 4 মাসের মধ্যেই যেন সব কাজ সম্পন্ন হয়, তার জন্য আমি নির্দেশ দিয়েছি। বন্ধুগণ, আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত আগামী দিন হবে। আমরা এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমাদের অমৃতকালে নতুন এক সরকার আমাদের নর্থ ইস্টার্ন জোনে আমরা চাইছি যে ত্রিপুরা একটা আইডিয়াল যে রাজ্য সেইভাবে আত্মপ্রকাশ করুক। বন্ধুগণ, সেটা একমাত্র সম্ভব হবে যদি সবাই আপনারা সাহায্য করেন, আমাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তবেই সেটা সম্ভব হবে। আবার এখানে এতক্ষণ ধরে আমাদের কথা শোনার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে একসাথে বলবেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার, জয় হিন্দ।